সান্দাকফু আমাদের রাজ্যের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আজ আমার গল্পটা কলকাতা থেকে সান্দাকফু পৌঁছানো নিয়ে। প্রচণ্ড ঠান্ডা, দুর্গম রাস্তা আর আমাদের অভিজ্ঞতা সব থাকবে আজকের এই গল্পে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চলে এসেছি নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে। আমরা আজ আমাদের যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেসে করে এনজিপির উদ্দেশ্যে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস। 3টের সময় আমাদের ট্রেন, এখন বাজে 2:44, মানে আর বেশিক্ষণ বাকি নেই। আমাদের যেহেতু প্ল্যান এনজিপি থেকে আমরা সোজা সান্দাকফু যাব, প্রথম আমাদের ডেস্টিনেশন সান্দাকফু, তাই দুপুরবেলা ট্রেন ধরলে আপনারা কিন্তু খুব সহজেই সান্দাকফু খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। তো আমাদের এখন কোচ দিয়েছে B2-তে, তো আমরা B2-র দিকেই যাচ্ছি। বেশি দূরে না, একেবারেই কাছে, তো বেশিটা হাঁটতে হবে না। আগে ট্রেনে উঠি, গিয়ে ব্যাগপত্রটা রাখি। ভীষণ এক্সাইটেড, নতুন বছরে নতুন যাত্রা শুরু করছি। আর নর্থ বেঙ্গল মানে তো বুঝতেই পারছেন বাঙালিদের কাছে একটা দারুণ একটা ইমোশন। তো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে গেছি, সেই পুরনো কোচ, নতুন কোচ তো নয়, তিস্তা তোরসাতে। তো এবার ব্যাগগুলো রাখবো, ব্যাগপত্র রেখে উঠে আমাদের 25, 26, 27, 28, 25, 26, 27, 28 আমাদের সিট। ট্রেন ছেড়ে দিয়েছে একদম ডট 3টের সময়, একটুও লেট করেনি। আই হোপ কি কালকে পৌঁছবো একদম টাইমে। রাত্রিবেলা ওই 2-2:30 সময় ট্রেন ঢুকবে। এখন জানি না, যদি লেট করে তাহলে আলাদা বিষয়, বাইরে যেহেতু কুয়াশার একটা ব্যাপার রয়েছে, শীতকাল। আর যদি টাইমে ঢোকে তাহলে তো খুবই ভালো। সকালবেলা আবার ওখান থেকে আমাদের গাড়ি এনজিপি থেকে, আমরা বলে রেখেছি 4টে, তা ওটা আস্তে আস্তে 4:30 হবে। এদিকে যদি ট্রেন লেট করে তাহলে স্টেশনে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। যাই হোক, জার্নিটা আমাদের খুব ভালো যাবে। শিয়ালদা থেকে এনজিপি অবধি 573 কিলোমিটার পথ আমরা পাড়ি দেবো। মাঝে পূর্বে 20টা স্টেশন। 21 নম্বর স্টেশন হলো এনজিপি। আমাদের শিডিউল টাইম দেওয়া আছে 2:10। বাইরের যেহেতু ওয়েদারটা কুয়াশা প্রচণ্ড, যার জন্য বেশিরভাগ ট্রেনই লেট করছে। তো বুঝতে পারছি না, মনে হয় না আমরা 2:10-এ ঢুকতে পারবো, তবে দেখা যাক কখন পৌঁছাই। প্রথম স্টেশন আমাদের, প্রথম স্টপেজ আর কি এই ট্রেনের, সেটা হলো নৈহাটি জংশন আসছে। বাড়ি থেকে নিয়ে এসেছি মুড়ি আর চানাচুর, সাথে রয়েছে কাঁচা লঙ্কার পেঁয়াজ। তার সাথে এত সুন্দর যাত্রা, একটা কিন্তু দারুণ মজা। মানে আপাতত মুড়ি আর চানাচুর দিয়ে পেট পুজো করছি। এছাড়া বাড়িতে খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে রাতের জন্য, সেটা রাতে খোলা হবে। তো একটু মুড়ি আর চানাচুর খাওয়া হোক আর যাত্রাটাকে এনজয় করা যাক। শিয়ালদা থেকে 111 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ঢুকছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ ধামে। ট্রেন নিজের গতিতে এগিয়ে চলেছে, বাইরে প্রচণ্ড কুয়াশা, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি চলছে। এখন ট্রেনের গতি খুব একটা বেশি না, 94 চলছে। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই 93-94 চলছে। ট্রেনের গতিতে চলছে, আমরাও চলেছি আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে। বাইরে বেশ কুয়াশা, মানে আশেপাশে খুব একটা কিছু দেখা যাচ্ছে না। হ্যাপি অ্যানিভার্সারি! আরে বাহ, অ্যানিভার্সারি দুটো গিফট। ও মাই গড, থ্যাংক ইউ। এটা তো পুরো একদম সারপ্রাইজ ছিল। ভুলে গেছি, প্ল্যান আগে থেকেই ছিল। এইটা অ্যানিভার্সারি সারপ্রাইজ ছিল। আজ আমাদের অ্যানিভার্সারি, ওরা কেক কেনার সুযোগ পায়নি বলে ওরা এই কেকটা কিনে নিয়ে এসছে। এইটা আর তার সাথে আমাদের দুজনের জন্য এইরকম দুটো ফুল, কি দারুণ। এটা একটা কাজের কাজ হয়েছে, আমি ঘরে সাজাতে পারবো কিন্তু। থ্যাংক ইউ। কেক খাইয়ে? হ্যাঁ, খাও, খেয়ে ফেলো। আকাশে এটা গিফট আগে দেখেছি।
209 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি খাগড়াঘাট জংশনে। এই যে ঢুকে বাথরুমে ঢুকতে পারিনি, বাথরুমটা পরিষ্কার না অপরিষ্কার বুঝতে পারছি না, একবার বাথরুমটা ঘুরে যাই। হ্যাঁ আপাতত পরিষ্কার বাথরুম। এটা ইন্ডিয়ান। তো আপাতত পরিষ্কারটা বাথরুম পরিষ্কারই রয়েছে, জানি না কতক্ষণ থাকবে। বেসিনটাও মোটামুটি পরিষ্কার। বড় স্টেশন না? হ্যাঁ বর্ধমান ডিস্ট্রিক্ট। 258 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি জঙ্গিপুর রোডে। এখন বাজে 8টা। আমরা ভাবছি এবার ডিনারটা সেরে নিই, কারণ যেহেতু রাত্রিবেলা ওই 2:10-এ ট্রেন এনজেপি পৌঁছাবে, তো তার আগে একটু কিছু খেয়ে রেস্ট নিয়ে নেওয়াটা খুব দরকার, কারণ তারপর আমাদের আবার জার্নি শুরু হবে। তাই আমরা এখন খাবারের তোড়জোড় করছি। বাড়ি থেকে নিয়ে এসেছি ফ্রাইড রাইস আর চিকেন। বাড়ি থেকে এনেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা, দুটোই ফাটাফাটি হয়েছে। ওটাই আমরা এখন ডিনার করছি। তারপর আমাদের ট্রেন 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস এনজেপি স্টেশনে পৌঁছে গেছে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। বাইরে কুয়াশা, ঠান্ডাটাও বেশ আছে। আপাতত এখন কোনো গাড়ি আমরা পাবো না, তাই আমরা এই মুহূর্তে ওয়েটিং রুমেই আমাদেরকে থাকতে হবে, কিছুটা সময় কাটাতে হবে। তারপর গাড়ির ড্রাইভার আসলে আমরা আবার রওনা দেব আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ সান্দাকফুর দিকে। তো ট্রেন এখানে 10 মিনিট মতো দাঁড়াবে। এই ট্রেন ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে, মানে যেখানে আমাদের বগিটা, ঠিক তার পাশে এক্সিকিউটিভ লঞ্চ। ঢুকলাম কিন্তু জায়গা নেই ভেতরে। তো বেকার 200 টাকা দেওয়ার কোনো মানে হয় না। আমরা 4 জন রয়েছি, আরও 2 জন রয়েছে যারা এই এনজেপি থেকে আমাদেরকে জয়েন করবে। যেহেতু সাডেন আমাদের প্ল্যান হয়েছে বলে ওরা টিকিট পায়নি তিস্তা তোরসার, ওরা শতাব্দীতে এসছে আর আমরা তিস্তা তোরসাতে এসেছি। তো এখন আমরা যাচ্ছি, আরেকটা ওয়েটিং রুম আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে যাব। দেখি ঢুকে যাই, আমরা ঢুকে যাই। ও বাবা, কোথায় গো? হ্যাঁ হ্যাঁ জায়গা আছে, অ্যাডজাস্ট করতে হবে। ট্রেন থেকে আমরা নেমে ওয়েটিং রুমে ঢুকেছিলাম তখন 3:20 বাজে, আর এখন বাজে 4:10। ড্রাইভার দাদা কল করে বলল যে এসে গেছে, স্টেশনের বাইরেই অপেক্ষা করছে। তো আমরা এখন যাচ্ছি গাড়িতে উঠবো বলে। এইখানেই এত কুয়াশা, তো স্বাভাবিক ব্যাপার, রাত্রিবেলা ট্রেন তো আরোই মানে চালানো খুব দুষ্কর হয়ে পড়ে। এত কুয়াশা, এইখান থেকে দূরেও পরিষ্কার মতো খুব একটা দেখা যাচ্ছে না। আপনারা যারা তিস্তা তোরসা ধরে সান্দাকফু যাওয়ার প্ল্যান করবেন, তারা গাড়িটা আগে থেকে বুক করে রাখবেন, যাতে ভোর ভোর এনজেপি থেকে রওনা দিয়ে খুব তাড়াতাড়ি মানেভঞ্জন পৌঁছে যেতে পারেন। আমরা গাড়িতে উঠে পড়েছি, ড্রাইভার দাদা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের যে আর 2 জন রয়েছে আমাদের সাথে, তাদের ট্রেন ঢুকেছে 12টার সময় এনজেপিতে রাত। তো ওরা এখানে একটা হোটেল নিয়ে নিয়েছিল, ওই হোটেলেই ওরা রাত্রিবেলা
একটা কিছুটা সময় কাটিয়েছে। বাকি দুজনকে সঙ্গে নিয়ে কুয়াশা মাখা ভোর রাতে গাড়ি এগিয়ে চলল আমাদের গন্তব্য মানেভঞ্জনের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে উঠেছে, কুয়াশাটাও কেটেছে, সাথে সূর্যি মামারও খানিকটা দেখা মিলল। আর আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন এসে পৌঁছেছি গোপালধারা টি স্টেটের কাছে। গোপালধারা টি স্টেট এই আমার পিছনে। এখানে আমরা একটু খানিকক্ষণের জন্য একটু দাঁড়িয়েছিলাম, ওয়াশরুম গেছিলাম। এখান থেকে সুকিয়া পুকুরি 19 কিলোমিটার মতো, আর সান্দাকফু এখান থেকে প্রায় 55 কিলোমিটার মতো। মানে প্রচণ্ড ঠান্ডা, ওয়াশরুমে গেছি, জলে মানে হাত দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা, তার সাথে হাওয়া দিচ্ছে। এই হলো ঠিক পিছনটা গোপালধারা টি স্টেট। খুব সুন্দর লাগছে দেখতে। চা বাগানের একটা আলাদাই সৌন্দর্য, সেটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। এখন আমরা দাঁড়িয়ে আছি সীমানা বাজারে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন মিলল। এখান থেকে এত ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো তা আশাই করিনি। তবে বলে রাখি, এই সীমানা বাজারের কিছুটা অংশ কিন্তু নেপালের মধ্যে পড়ে। আমরা চলে এসেছি মানেভঞ্জনের ট্যাক্সি স্ট্যান্ড, যেখানে আমরা যে গাড়িটা এনজিপি থেকে বুক করেছিলাম সেই গাড়িটাকে ছেড়ে দিলাম মানেভঞ্জন অবধি। কারণ এখান থেকে এদের ট্যাক্সি স্ট্যান্ড থেকেই গাড়ি বুক করতে হবে, অর্থাৎ মানেভঞ্জনের ট্যাক্সি স্ট্যান্ড থেকেই গাড়ি বুক করতে হবে। সান্দাকফু বা তংলু তুমলিং যেদিকে যেতে হবে সেই দিকে এগোনোর গাড়ি এই মানেভঞ্জন থেকে বুকিং হবে। এটা ল্যান্ড রোভার ওনার্সদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বুথটা আমি দেখাই একটু। অরিজিনাল লাগে না? এই যে দেখালাম, এটা হলো ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের বুথটা। আর এদের কিন্তু প্রাইস যেটা, এদের যে পুরো রেট চার্টটা পুরো ফিক্সড করা। এই রেট চার্টেই হবে, কি যাওয়া, থাকা, স্টে করা সবটা সেম রেট চার্ট। আমি রেট চার্টটা আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আমরা কোন গাড়ি বুক করলাম সেটা আমি আবারও আপনাদেরকে কনফার্ম জানাবো। আমার তংলু তুমলিংয়ের একটা ব্লগ আমার চ্যানেলে রয়েছে, সেই ব্লগটাতেও আমি কিন্তু শেয়ার করেছি মানেভঞ্জন থেকে আমরা কিভাবে গাড়ি বুক করে তমলু তুমলিং গেছিলাম এবং ঘুরে সেই দিনকেই ব্যাক করেছি। তো সেই ব্লগটা কিন্তু আপনারা দেখতে পারেন, কেমন লেগেছে সেটাও বলতে পারেন। আর সেই ব্লগেই কিন্তু আমি এই অ্যাসোসিয়েশনের যে রেট চার্টটা, গাড়ি ভাড়ার চার্টটা পুরোটা, সেটাও কিন্তু আমি শেয়ার করেছি, সেটা আপনারা দেখতে পারেন। আমাদের গাড়ি এখন কথাবার্তা চলছে। আমরা তো প্ল্যান করে এসেছিলাম যে আমরা ইয়েতে যাব, বোলেরোতে যাব। এখন দেখা যাক, ল্যান্ড রোভারে যাওয়া হয় না, বোলেরোতে। তবে মনে হয় বোলেরোতেই আমরা যাব, কারণ 6 জন রয়েছি আর রাস্তাটাও খুব একটা ভালো নয়। তো কমফোর্টেবলি যাওয়ার জন্য বোলেরোটাই বেস্ট। আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে, আমরা বোলেরো বুকিং করেছি 6 জনের জন্য। তবে একটা কথা বলে রাখি, আপনারা বোলেরো বুকিং করেন বা ল্যান্ড রোভার বুকিং করেন না কেন, বুকিংয়ের সময় এরা কিন্তু আইডি প্রুফ চাইবে। তো আইডি প্রুফের একটা করে জেরক্স আপনারা সাথে রাখবেন। এছাড়া যদি নাও থাকে সাথে, আইডি প্রুফ এনে রাখলে এখানে দোকান আছে, আপনারা এখান থেকে করে নিতে পারেন। এক একটা জেরক্স করতে ওরা পার কপি 5 টাকা করে পিস নিচ্ছে। তো সেটা করা যেতেই পারে, আপনারা এখান থেকেও করে নিতে পারেন বা আগে থেকে যদি বাড়ি থেকে করে আনেন তাহলেও চলবে। কিন্তু আইডি প্রুফের জেরক্স কিন্তু লাগবে। জেরক্স নিয়ে তারপরে কিন্তু এরা গাড়ি চালু করে, তার আগে করে না। 76 202 পেছনে কে বসবি বস। এই যে ফর্মটা দেখলেন, এই ফর্মটা ফিল আপ করে এখানের পুলিশ বুথে জমা দিতে হচ্ছে। ফর্মে আপনার নাম লিখতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড যা হোক সেটার নাম্বার লিখতে হবে, ড্রাইভারের নাম লিখতে হবে, টোটাল কজন যাচ্ছে গাড়িতে তাদের নাম্বারটা লিখতে হবে, লিখে এখানে পুলিশ বুথে জমা দিতে হবে। আর এই যে জেরক্সের কথাটা যেটা বললাম, যে কোনো একটা ডকুমেন্টস প্রত্যেকের কিন্তু যে কোনো একটা আইডি প্রুফ জেরক্স করে এই পুলিশ বুথে জমা দিতে হয়। তারপর আমরা গাড়ি নিয়ে এগোবো। তো আমরাও সেটাই করছি,
জমা দিয়ে দিচ্ছি, তার আগে ফর্মটা ফিল আপ করে নেব, করে তারপর আমরা গাড়ি করে এগোবো সান্দাকফুর দিকে। মানেভঞ্জন থেকে রওনা দেওয়ার পর প্রথমেই পড়ল সিংহলীলা ন্যাশনাল পার্কে ঢোকার টিকিট কাউন্টার। এখানে প্রতি গাড়ি পিছু এন্ট্রি ফি নিচ্ছে 480 টাকা, আর জন প্রতি এন্ট্রি ফি নিচ্ছে 200 টাকা। আমরা টিকিট কেটে সোজা এগিয়ে চললাম আবার আমাদের গন্তব্যের দিকে। আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি চিত্রের দিকে। এখান থেকে চিত্রে 3 কিলোমিটার, আর রাস্তা একেবারে এরকম করে ঘুরছে, ঘুরে ঘুরে ওপরের দিকে উঠছে। যত ওপরের দিকে উঠছে তত ঠান্ডা বাড়বে। আর ড্রাইভার দাদা বললো তমলু তুমলিংয়ে বরফ পাবো, কারণ স্নোফল হয়েছে ওখানে। তো আগে আমরা চিত্রে যাব, তারপর তমলু তুমলিংয়ের দিকে যাব। আমরা এখন চলে এসেছি চিত্রেতে। চিত্রের ডিস্টেন্সটা খুবই কম, 3 কিলোমিটার। খুব তাড়াতাড়ি চলে এসেছি। একদম ক্লিয়ার স্কাই, হোপফুলি কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাবো খুব ভালোভাবে। আমরা তো চিত্রেতে স্টে করব না, আমরা সোজা সান্দাকফুতেই যাব, সেখানেই আমাদের স্টে। কিন্তু আপনারা যারা চিত্রেতে থাকতে চান আপনারা কিন্তু থাকতে পারেন, কারণ এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে। আমি একটু দেখাই, আপনারা পছন্দ করে এই হোমস্টেগুলোতে থাকতে পারেন কোনো একটার ভেতরে। এই যে এগুলো সমস্ত হোমস্টে, যে কটা দেখতে পাচ্ছেন এগুলো সবকটা হোমস্টে। চিত্রে থেকে বেরিয়ে সামনে একটা চেকপোস্ট পড়বে, সেই চেকপোস্টটা ডান হাতে পড়ে। ওই চেকপোস্টে যে কোনো একজনের ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক, মানে যে কোনো একটা আইডি প্রুফ দিতে হয়। তারপর গাড়ির ডিটেলস, কজন রয়েছে, কটা মেল কটা ফিমেল, পুরো ডিটেলসটা দিতে হয়। ওরা একটা নোট ডাউন করে, করার পর তারপর ওরা আবার সেই আইডি প্রুফটাকে ফেরত দিয়ে দেয়। তো সেই পার্টটা আমাদের পুরোটা শেষ হলো। শেষ হয়ে আমরা আবার এগিয়ে চলেছি সান্দাকফুর দিকে। তার আগে পড়বে তমলু তুমলিং, সেখানেও আমরা একটুখানি কিছুক্ষণের জন্য সময় কাটাবো। রাস্তাটা খুব সুন্দর, একদম ক্লিয়ার স্কাই। আশা করা যায় যে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, দেখা যাচ্ছে। চিত্রে থেকে 8 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম তমলুতে। চিত্রে থেকে বেরিয়ে প্রথম একটা চেকপোস্ট পড়ে, যেখানে আমি বললাম যে আমাদের প্রত্যেকেরই আইডি প্রুফটা দিতে হয়েছে। এরপর আরও একটা চেকপোস্ট পড়ে, সেখানেও যে কোনো একজনের আইডি প্রুফটা দিতে হয়েছে। ওরা সবটা নোট ডাউন করেছে, করে তারপর আমরা আগে এগোনোর অনুমতি পেয়েছি। ক্লিয়ার স্কাই, রোদ আছে, ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘাকে, কারণ পুরোটাই মেঘে ঢাকা। আমি একটু দেখাই, ওই হলো কাঞ্চনজঙ্ঘা, কিন্তু মেঘে ঢেকে যাওয়ার কারণে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না। এই হলো ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায়, আর এখান থেকে দেখা যায় একই রকম, দুটো জায়গা থেকে একই রকম দেখা যায়। আপনারা যারা সান্দাকফু আসার প্ল্যান করছেন তারা মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার সময় যে কোনো একদিন তমলু বা তুমলিং, বা সান্দাকফু থেকে ফেরার সময় যে কোনো একদিন তমলু বা তুমলিংয়ে থাকতে পারেন। এখানে হোমস্টেও রয়েছে এবং এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়।
সিংহলীলা ন্যাশনাল পার্কে আমরা এন্ট্রি নিচ্ছি তো ওই যে টিকিটটা আমরা কেটেছিলাম সেই টিকিটটা ওদেরকে দেখাতে হবে। আমরা তুমলিংয়ে আর দাঁড়াইনি, একদম মেঘ করে এসছে, কালো মেঘ, ওয়েদারের অবস্থা খুব খারাপ, খুব সামান্য অল্প অল্প বরফ, সেরকম লেভেলের কোনো বরফ নেই কিন্তু ঠান্ডা প্রচণ্ড। আমরা এখন এগোচ্ছি হৈরিবাস হয়ে, তারপর ঢুকবো সান্দাকফু। সিংহলীলা ন্যাশনাল পার্কে প্রবেশ করার পরেই দেখতে পেলাম জঙ্গলে ঘেরা তুষারাবৃত রাস্তা। এই রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য সান্দাকফুর উদ্দেশ্যে। সান্দাকফুর দিকে যতই এগোতে থাকলাম রাস্তা ততটাই দুর্গম হতে লাগলো এবং ঠান্ডাও সেই পরিমাণে বাড়তে লাগলো। এখন আমরা এসে পৌঁছেছি কালীপুখরিতে। তবে আজ আমরা কালীপুখরিতে নামবো না, ফেরার সময় আমি কালীপুখরি আপনাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। नेपाल गवर्नमेंट का टैक्स, नेपाल म्युनिसिपैलिटी का, नेपाल गवर्नमेंट का कितना करके पर पर्सन? 50 पर के 50। এরা পার হেড 50 টাকা করে ডেভেলপমেন্টের জন্য নিচ্ছে বটে, কিন্তু কোথায় আর ডেভেলপমেন্ট, রাস্তার কন্ডিশন আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। তবে আরেকটা কথা বলে রাখি, এই টাকাটা কিন্তু নেপাল গভর্নমেন্ট নিজে নিচ্ছে না, এরাই নিজে নিচ্ছে এবং বিলও কিন্তু এরাই ছাপাচ্ছে। তাই সান্দাকফুতে ঢুকতে গেলে কিন্তু আপনাকে এই টাকা দিতেই হবে। রাস্তা প্রচণ্ড খারাপ রাস্তা, মানে একেবারে গাড়ি এগোচ্ছে না, এতটাই খারাপ রাস্তা। তার উপর দিয়ে ওয়েদার, যত উপরে উঠছি তত খারাপ হয়ে যাচ্ছে। জানি না আরও আগে কি কতটা খারাপ ওয়েদার হবে। দীর্ঘক্ষণ কঠিন যাত্রা করার পর, সত্যি কথা বলতে গেলে বলা যেতে পারে কঠিন যাত্রা। রাস্তা ভীষণ খারাপ ছিল। প্রথম দিকে বলেছিলাম রাস্তা ভালো, কারণ ওইটুকুনি জায়গায় একমাত্র ঠিক করছিল, কিন্তু তারপর থেকে রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে, মানে কোমর একেবারে, মানে সত্যি বলবো যাদের কোমরের প্রবলেম আছে তারা ভুল করেও এই রাস্তায় আসবেন না, মানে তাহলে খুব কষ্ট হবে। আর আসলেও বলবো বোলেরো করে আসবেন, ল্যান্ড রোভারে একদমই আসবেন না। অবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের সান্দাকফুর হোটেল নববুদ্ধাতে। আমরা নববুদ্ধা বুক করেছি, তো নববুদ্ধাতে আমরা এসে পৌঁছেছি। ওয়েদার মারাত্মক ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা যে পারা যাচ্ছে না। গাড়ি থেকে নেমে আমরা এগিয়ে চললাম গুটি গুটি পায়ে আমাদের হোমস্টের দিকে। চলুন হোমস্টেটা ঘুরে দেখানো যাক। আমাদের হোমস্টের নাম নমবুদ্ধা। এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবকটাই রুম। নিচেও রুম আছে, উপরেও রুম আছে, এগুলো নিচের রুম। এইটা হলো ডাইনিং স্পেস। এই দিকেও জায়গা আছে বসার, আবার ডান দিকেও বসে খাবার জায়গা আছে। আর ঠিক সামনে কিচেন। এই হলো কিচেন। তবে কিচেনটা যে খুব একটা পরিষ্কার তা ঠিক বলা যায় না। ঠান্ডায় কোমর জমে গেছে, তাই একটা রুমের ভেতরে দুটো রুম আছে, মানে মাঝখানে একটা দরজা মতো আছে, সেখানেই আর কি আমরা 6 জনের ভেতর 4 জন রুম নিয়ে নিয়েছি। একটাই ওয়াশরুম ইউজ করা যাবে, কারণ ঠান্ডার জন্য ওটা জমে গেছে। আরেকটা পুরো পাইপ ফেটে একাকার কাণ্ড। আরেকটা রুম সামনে, আমি দেখাচ্ছি। এই আরেকটা রুম, আর এই একটা ওয়াশরুম।
লাঞ্চ আমাদের কমপ্লিট। ভাত ছিল, ডাল ছিল, সবজি ছিল, মানে আলুর সবজি, পাঁপড় আর ডিমের কারি দিয়ে লাঞ্চ কমপ্লিট করেছি। বাইরে আবার অল্প অল্প স্নোফল হচ্ছে। ওয়েদার মারাত্মক ভয়ঙ্কর, একেবারেই মারাত্মক ভয়ঙ্কর। আমাদেরকে হোটেলের এরা বলল যে আপনারা এক কাজ করুন, আপনাদের যত ভারী ভারী লাগেজগুলো আছে সেগুলো আপনারা ড্রাইভার দাদাকে দিয়ে দিন, ও গাড়ি করে নিয়ে 3 কিলোমিটার আগে ওর গাড়ি দাঁড় করিয়ে রাখবে, কারণ বাই চান্স যদি স্নোফল প্রচুর হয় তখন এই রাস্তা পুরো আটকে যাবে, তখনই এত ভারী ব্যাগ নিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন না। গুড মর্নিং ফ্রম সান্দাকফু। এতটাই ঠান্ডা ছিল সকালবেলা, কাল রাত থেকে তো প্রচণ্ড ঠান্ডা, সকালবেলাও এতটাই ঠান্ডা ছিল যার জন্য সানরাইজ দেখার মতন করা মানে সাহস আমি করে উঠতে পারিনি। প্রচণ্ড মানে চারিদিকটা পুরো সাদা হয়ে আছে। আমি একটাই কথা বলবো, যারা মানে প্রচণ্ড ঠান্ডাটাকে উপভোগ করতে ভালোবাসেন তারা এই জানুয়ারি মাসে সান্দাকফুটাকে বেছে নিতে পারেন। যাদের প্রচণ্ড ঠান্ডায় কষ্ট হয় তারা কিন্তু ভুল করে ওই জানুয়ারি মাসে আসবেন না, প্রচণ্ড কষ্ট হবে। মানে আমাদের নিজেদেরই প্রচণ্ড কষ্ট হচ্ছে, এতটাই ঠান্ডা। তাই পরিষ্কার বলে দিলাম কথাটা। কালকে রাত্রিবেলা বরফ পড়েছে একটা হালকা আস্তরণ, আর ট্যাঙ্কের জল একেবারে মানে পুরো জমে গেছে। সকালে উঠে দেখি চারপাশটা হালকা তুষারে ঢাকা, যার সৌন্দর্য অসাধারণ। কিন্তু এই হোমস্টের এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো লাগেনি। আপনাদেরও এই হোমস্টে আমি একেবারেই রেকমেন্ড করব না। এত ঠান্ডায় রুম হিটার নেই, বাথরুমের সামান্য একটু গরম জলের ব্যবস্থা পর্যন্ত নেই। এই দেখুন, ওয়াশরুমের জন্য জল চেয়েছিলাম, এরা ট্যাঙ্ক থেকে বরফ ভেঙে সেই জল আমাদের ওয়াশরুমে দিচ্ছে। এত ঠান্ডায় এইরকম বরফ ভাঙা জল কি ব্যবহার করা যায়? কালকে থেকে সান্দাকফুতে আসার পর থেকে কোনো রকম নেটওয়ার্ক নেই, যার জন্য এখানে আবার নেপালের সিম চলছে, ইন্ডিয়ার সিম চলছে না, যেহেতু এটা এই দিকটা এই নববুদ্ধার এটা পুরোটা নেপালের দিকে। তো যার জন্য আমার যেমন এয়ারটেলটাতে নেটওয়ার্ক আছে কিন্তু কল যাচ্ছে না। তো এই সকালবেলা একটু বাড়ির সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, তো আইএসডি কলের জন্য 1 মিনিটে 10 টাকা করে। এই হচ্ছে আমাদের নববুদ্ধা, আমাদের হোমস্টেটা। এই হোমস্টের এই সামনে দিয়ে রাস্তাটা বেরিয়ে আসছে। এখানে দাঁড়িয়ে আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এবং একটা বিরাট আকারের দানবের মতন দেখতে লাগছে, অপূর্ব সুন্দর। রোদ উঠেছে বলে হয়তো এতটা সুন্দর দেখতে পাচ্ছি। এছাড়াও আমার ঠিক পিছনে দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে সানরাইজ। মানে বেশিরভাগ লোক ওই সানরাইজটাকেই বুকিং করার চেষ্টা করে, কারণ ওখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এছাড়াও কিছু সীমিত হোমস্টে বা হোটেল এখানে আছে, তাই আমি বলবো আপনারা যারা এখানে আসবেন আগে থেকে কিন্তু বুকিংটা করে আসবেন। এখানে এসে বুকিংয়ের ঝামেলা একদমই নেবেন না। এইবার আমি দেখাই আমার পিছন দিকে, অর্থাৎ আমার সামনাসামনি আমি যে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পাচ্ছি, আমি জানি না কতটা পরিষ্কার দেখাতে পারবো, আমি যতটা পারবো দেখানোর চেষ্টা করছি, এছাড়াও দেখাতে পারি। এইখান থেকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা ওপরে ভিউ পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালোভাবে দেখা যায়। আপনারা যেখানেই যেই হোমস্টেতেই থাকুন না কেন, এই ভিউ পয়েন্টে আসার সবথেকে সহজ রাস্তা হলো নববুদ্ধার সামনে দিয়ে আপনারা চলে আসতে পারবেন। কিন্তু মেঘলা আকাশ, তার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা খুব একটা ভালো দেখতে পাচ্ছিলাম না। ব্রেড অমলেট, ব্রেড বাটার আছে, তার সাথে একটু জ্যাম নিয়েছি, এটাই ব্রেকফাস্ট করবো এখন। আমরা এবার ব্যাক করছি সান্দাকফু থেকে মানেভঞ্জন। এইদিকে হচ্ছে সানরাইজ হোটেল, এই হচ্ছে সানরাইজ হোটেল। আমরা এবার ব্যাক করছি টুয়ার্ডস মানেভঞ্জনের দিকে। প্রচণ্ড ঠান্ডা, মানে আর পারছি না, মনে হচ্ছে কোনো রকমে পালাতে পারলে বাঁচি, হাত পা সব একেবারে অবশ হয়ে গেছে। সিরিয়াসলি পালাতে পারলে বাঁচি, আমার হাত পা পুরো অবশ হয়ে গেছে। সান্দাকফুকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
পথে আমরা দাঁড়াবো হচ্ছে কালীপোখরিতে আর দাঁড়াবো চিত্রেতে। আমরা ওই যে সান্দাকফু থেকে নামার পথে রাস্তাটা মারাত্মক ভয়ঙ্কর ছিল, মানে কোমরের ডিস্কগুলো একবার ডিস্কো করছিল, এরকম হচ্ছিল। মানে কোমরের প্রবলেম থাকলে ভীষণ ডিফিকাল্ট ওই রাস্তা দিয়ে আসা গাড়িতে করে, মানে পুরো মনে হচ্ছিল না আমরা ডিস্কো করছি গাড়িতে, এরকম ফিল হচ্ছিল। কালকে আমরা আসার সময় সান্দাকফু যাওয়ার সময় আমরা কালীপোখরিতে নামিনি, আজ নামবো না, জমে আছে না পুরো শক্ত। ওরে ফেলে দেবো জলে, ফেলে দি তাহলে, ভাঙবে না, ওর ভারে বরফ ভাঙবে না। ফেরার পথে আরও একবার নেমে পড়েছি চিত্রে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করব কিছু ভিডিও আর চিত্রে। এখানকার কিছু লোকাল লোকজন পিকনিক করছে, আমি একটু দেখাই ভিডিওটা। আমরা এখানে একটুখানি কিছুক্ষণ থাকবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার বেরোবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে দার্জিলিংয়ের এপিসোড নিয়ে। ভালো থাকবেন।